নমস্কার দর্শক, আমি এমফি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার শান্তনু রাজবংশী। মার্চ মাস শেষ হয়েছে, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরু হয়েছে। অনেকেই আইটি রিটার্ন ফাইল করবেন, তাই এখন খুব প্রাসঙ্গিক ট্যাক্স ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করা। তো আজকে আমি ইএলএসএস নিয়ে আলোচনা করব। খুব পপুলার একটি ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড ইএলএসএস। আচ্ছা, অনেকেই প্রশ্ন করবেন, শান্তনুদা ইএলএসএসটা কি? ইএলএসএস এর ফুল ফর্ম হচ্ছে ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম। এখানে আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে 1.5 লাখ টাকা পর্যন্ত 80সিতে ট্যাক্স ছাড় পাওয়া যায়। অনেকেই প্রশ্ন করবেন যে শান্তনুদা, আচ্ছা ইএলএসএসে যদি ইনভেস্ট করি কতটা পার্সেন্ট ইকুইটিতে ইনভেস্টমেন্ট হয় এবং কতটা পার্সেন্ট অন্য সেগমেন্টে ইনভেস্টমেন্ট হয়? দেখুন, সেবির গাইডলাইন অনুযায়ী আপনি যদি ইএলএসএসে ইনভেস্টমেন্ট করেন, আপনার যে ফান্ড ম্যানেজার আছে সে 80% ইকুইটিতে ইনভেস্ট করতে বাধ্য এবং বাদবাকি যে 20% আছে সেটা তারা বিভিন্ন ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করে। আচ্ছা, ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম বা ইএলএসএসে কীভাবে ট্যাক্সটা ছাড় পাওয়া যায়, এটা অনেকেই আমাকে প্রশ্ন করেন। দেখুন, তার উত্তর হলো, নতুন যে ট্যাক্স রিজিউমে আছে বা স্ল্যাব আছে তাতে কিন্তু আপনি ইএলএসএসে কোনো ছাড় পাবেন না। কিন্তু আপনারা যদি পুরনো ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স ফাইল করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ইএলএসএসের মাধ্যমে আপনারা 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পেতে পারেন। পুরনো স্ল্যাবটা আপনাদের একটু মনে করিয়ে দিন, আপনারা অনেকেই জানেন, তবু আপনাদের মনে করিয়ে দিচ্ছি। দেখুন, 2.5 লক্ষ টাকার মধ্যে যদি আপনার ইনকাম থাকে সেই ক্ষেত্রে আপনার ট্যাক্স কিন্তু 0%, আপনাকে 1 পয়সাও ট্যাক্স দিতে হবে না। 2.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মধ্যে আপনার যদি ইনকাম থাকে তাহলে আপনার ট্যাক্স 5% দিতে হবে। আর 5 লক্ষ থেকে যদি 10 লক্ষ টাকা পর্যন্ত আপনার ইনকাম হয় সেই ক্ষেত্রে আপনাকে 20% ট্যাক্স দিতে হবে। আর যদি 10 লক্ষের বেশি আপনার ইনকাম হয় সেই ক্ষেত্রে আপনাকে 30% ট্যাক্স দিতে হবে। এইবার প্রশ্ন হলো, ধরুন আমরা যদি ইএলএসএসে 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, তাহলে আমার ট্যাক্স স্ল্যাবটা কিভাবে আমার ক্ষেত্রে কার্যকর হয় এবং আমার ইনকাম ধরুন বাৎসরিক 10 লাখ টাকা, তাহলে আমি কতটা ছাড় পাবো? প্রথম, ছাড় না পেলে কত হয় এবং ছাড় পেলে কত আমাকে ট্যাক্স প্রদান করতে হচ্ছে সেটা একটু পরিষ্কার করে দিই। ধরুন আপনার 10 লক্ষ টাকা ইনকাম, তাহলে 0 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না। প্রথম হচ্ছে ট্যাক্স ছাড় পেলেন। এইবার 2.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত আপনার কত পার্সেন্ট দিতে হচ্ছে? 5% দিতে হচ্ছে। তাহলে 2.5 লাখ টাকার উপর 5% যদি ট্যাক্স হয় তাহলে সেই ট্যাক্সটা কত হচ্ছে? 2.5 লাখ টাকার উপর 5% ট্যাক্স হলে 12,500 টাকা আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। 2.5 লাখ টাকার উপর 5% 12,500ই হয়, তো 12,500 টাকা কিন্তু আপনাকে প্রথম স্ল্যাবে ট্যাক্স দিতে হচ্ছে। দ্বিতীয় স্ল্যাবে এবার আপনি ঢুকছেন, কারণ আপনার ইনকাম 10 লাখ টাকা, তাহলে দ্বিতীয় স্ল্যাব হচ্ছে 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত যদি ইনকাম হয় আপনি 20% ট্যাক্স স্ল্যাবে পড়ছেন। এইবার একটা স্ট্যান্ডার্ড ডিডাকশান থাকে 50,000 টাকা পর্যন্ত, মানে 50,000 টাকা পর্যন্ত এমনি আপনি ছাড় পান। তার মানে আপনার 4.5 লাখ টাকার ওপর ট্যাক্স হবে। 4.5 লাখ টাকার ওপর যদি আপনাকে 20% ট্যাক্স দিতে হয় তাহলে কত টাকা ট্যাক্স হচ্ছে? 4 লাখ টাকার 20% হচ্ছে 80,000 টাকা। আর এই সাইডে হচ্ছে 50,000 টাকার ওপর 20% যদি দেন আরও 10,000 টাকা, মানে 90,000 টাকা। আর ওই সাইডে 12,500 টাকা ছিল, তার মানে 1,02,500 টাকা আপনার টোটাল ট্যাক্স দিতে হচ্ছে যদি আপনার 10 লক্ষ টাকা ইনকাম হয় এবং আপনি যদি ইএলএসএসে ইনভেস্ট না করে থাকেন, মানে 1.5 লাখ টাকা আপনি যদি ছাড় না নিয়ে থাকেন, তাহলে আপনার টোটাল ট্যাক্স এটা প্রদান করতে হচ্ছে। এবার ধরুন সেকেন্ড সিনারিও আপনাকে বলছি, আপনি ধরুন ইএলএসএসে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করেছেন, তাহলে সিনারিওটা কি হচ্ছে? আপনার ইনকাম 10 লাখ টাকাই, তাহলে প্রথম যে স্ল্যাবটা 2.5 লাখ টাকা পর্যন্ত আপনার দিতে হচ্ছে না। এবার 2.5 থেকে 5 পর্যন্ত যে ইনকাম, মানে 2.5 লাখ টাকার উপর আপনাকে 5% দিতে হচ্ছে, তাহলে কত হচ্ছে? 12,500 টাকা। আর বাদ বাকি যে 5 লাখ টাকা আছে সেই 5 লাখ টাকার মধ্যে আপনাকে 20% ট্যাক্স দিতে হচ্ছে। 5 লাখ টাকার উপর 50,000 টাকা আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশান আছে, তার মানে 4.5 লাখ টাকার উপর দিতে হবে। আর এদিকে আপনি ইএলএসএসে ইনভেস্ট করে রেখেছেন 1.5 লক্ষ টাকা, তার মানে এই 1.5 লক্ষ টাকার উপরেও আপনাকে ট্যাক্স দিতে হবে না। তার মানে আপনাকে টোটাল 3 লাখ টাকার উপর ট্যাক্স দিতে হচ্ছে। তার মানে আপনার টোটাল ট্যাক্স কত দিতে হচ্ছে?
3 লাখ টাকার উপর 20% মানে 60,000 টাকা, আর ওই সাইডে 12,500 টাকা মানে 72,500 টাকা আপনাকে ইএলএসএস থাকলে ট্যাক্স দিতে হচ্ছে। তার মানে আপনি চিন্তা করে দেখুন, এখানে 72,500 টাকা আপনাকে দিতে হচ্ছে আর ওখানে 1,02,500 টাকা। মানে আপনি যদি ইএলএসএসে 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন, তাহলে পুরনো ট্যাক্স অনুযায়ী আপনি যদি ট্যাক্স ফাইল করে থাকেন, তাহলে কিন্তু আপনার 30,000 টাকা ট্যাক্স সেভিংস হচ্ছে। বুঝতে পারছেন? প্রথম সিনারিওটা ক্লিয়ার হলো। সেকেন্ড সিনারিও, অনেকেই বলবেন শান্তনুদা এখানে কি কোনো লকিং পিরিয়ড আছে? হ্যাঁ, 3 বছরের লকিং পিরিয়ড আছে। আপনি যদি লামসাম মানে এককালীন টাকা ইনভেস্ট করেন, তাহলে 3 বছরের আগে আপনি সেই টাকা তুলতে পারবেন না। এবং এসআইপিতে যদি ইনভেস্ট করেন, তাহলে পুরো টাকাটা যদি আপনাকে উইথড্র করতে হয়, তাহলে হিসাব অনুযায়ী 4 বছর লেগে যায়। কারণ প্রথম যে এসআইপিটা করেছেন 3 বছর পর শুধু সেই অ্যামাউন্টটুকুই তুলতে পারবেন, মান্থলি ইনভেস্টমেন্ট হয়তো, তার মানে 4 বছর যদি পুরো কমপ্লিট হয়, আপনি পুরো টাকাটা কিন্তু উইথড্র করতে পারবেন। 3 বছরের লকিং পিরিয়ড। তাহলে নর্মাল যে মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশন আছে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কি, 1 বছরের আগে যদি আপনি উইথড্র করেন, তাহলে যে টাকা আপনি গেইন করেন, আপনি যতটা ইনভেস্ট করেছেন তারপর যেটা গেইন করেন তার উপর 20% ট্যাক্স পড়ে। কিন্তু এইখানে যেহেতু 3 বছরের লক ইন পিরিয়ড আছে, সুতরাং শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের এখানে কোনো বিষয় নেই, এখানে দেওয়ার কোনো ব্যাপারই নেই, কারণ 3 বছর তো আপনি আটকে থাকছেন। সেকেন্ড সিনারিও হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স নর্মাল মিউচুয়াল ফান্ডে যা থাকে এখানেও সেটা আছে 12.5%। মানে ধরুন আপনি 3 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, আপনি যদি 4,25,000 টাকা টোটাল উইথড্র করছেন, মানে 3 লাখ টাকা প্লাস আপনার লাভ হয়েছে 1,25,000 টাকা, আপনি উইথড্র করছেন, আপনাকে 1 পয়সা ট্যাক্স দিতে হবে না। কিন্তু যদি আপনি 5 লাখ টাকা উইথড্র করেন, মানে আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট ছিল 3 লক্ষ টাকা, আপনার 1,25,000 টাকা ছাড় দিয়েছে, তার মানে 75,000 টাকার উপর আপনার কিন্তু 12.5% ট্যাক্স আপনাকে প্রদান করতে হবে। আশা করি ইএলএসএস ফান্ডের যে মূল কনসেপ্ট ট্যাক্স ছাড়, এই বিষয়টাকে আপনাদের পরিষ্কার আমি ক্লিয়ার করতে পেরেছি। এইবার বিষয় হলো ইএলএসএস ফান্ডে ইনভেস্টমেন্ট করলে আমি রিটার্ন কেমন পেতে পারি। দেখুন, রিটার্ন তো এক্স্যাক্টলি কোনো কেউই বলতে পারেন আপনি কত পেতে পারেন, তবে অ্যাভারেজ রিটার্ন দেখা গেছে যদি আপনি 5 থেকে 10 বছরের একটা ইনভেস্টমেন্টের ভাবনা করেন, সেই ক্ষেত্রে মোটামুটি 14 থেকে 16% আপনি রিটার্ন কিন্তু পেতে পারেন। এবং 5 বছরের জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, সেই ক্ষেত্রে আপনি 12-13% আশা করি রিটার্ন পেতে পারেন, কারণ পুরনো রিটার্নের হিস্ট্রি থেকেই আপনাকে কিন্তু এই কথাগুলো বলছি। এবার প্রশ্ন হচ্ছে যে শান্তনুদা এখানে যে ইনভেস্ট করব, ইএলএসএস ফান্ড কোনগুলো ভালো? দেখুন, প্রচুর ইএলএসএস ফান্ড আছে, ভালো খারাপ মন্দ ওইভাবে বলা যায় না, তবে আপনাদের এইটুকুই বলবো, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেগুলো বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সেগুলোতে ইনভেস্ট করবেন। তাতে সুবিধাটা কি হয়, ফান্ড ম্যানেজার খুব কোয়ালিটির ফান্ড ম্যানেজারকে তারা হায়ার করে এবং অনেক টাকা স্যালারি দিয়ে হায়ার করে। এই কারণেই তাদেরকে বড় স্যালারি দিয়ে হায়ার করা হয়, তাদের যোগ্যতা আছে, তাদের অভিজ্ঞতা আছে, এবং বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তারা কিন্তু সেই হায়ারটা করতে পারে। উদাহরণ যদি দিই, ধরুন এইচডিএফসি, আইসিআইসিআই, ইউটিআই, এরা অনেক বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিরা অ্যাসেট, এরা কিন্তু ডিএসপি, এরা কিন্তু পারে, এদের সেই ক্ষমতা আছে, এরা করতে পারে। ডিএসপি অনেক পুরনো কোম্পানি, কিন্তু যদিও এইচডিএফসি, আইসিআইসিআই বা ইউটিআই এদের থেকে অনেকটাই ছোট, যাই হোক, তবু আপনারা ভালো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন, তাদের ভালো ভালো ফান্ডগুলো একটু বেছে নেবেন, বেছে নিয়ে ইনভেস্টমেন্ট করবেন, তাতে আপনার ইএলএসএস থেকে যথেষ্ট আপনারা রিটার্নও পাবেন। অ্যাট দ্য সেম টাইম আপনারা কিন্তু যদি পুরনো ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স ফাইল করে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা অনেকটা ট্যাক্স বাঁচাতে পারবেন। এবং অন্যান্য মিউচুয়াল ফান্ডের সঙ্গে ইএলএসএস ফান্ডের মূলত এটাই কিন্তু পার্থক্য, আদার্স কোনো পার্থক্য নেই। সুতরাং যদি আপনারা ওই ট্যাক্স বাঁচানোর পয়েন্ট অফ ভিউ থেকে ইনভেস্টমেন্ট করেন, তাহলে এখানে অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। নাহলে সব ইনভেস্টমেন্টই মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টই মূলত এক এক ধরনের টার্গেট নিয়ে এক একটা মানুষ করে। সুতরাং সেটা টার্গেট ওয়াইজ তার কী চিন্তাভাবনা আছে, সে কতদিনে কত টাকা রিটার্ন পেতে চাইছে, তার বয়স কত,
তার গোল কি আছে, সমস্ত কিছু ক্যালকুলেশন করে ইনভেস্টমেন্ট করানো হয়। ইনভেস্টমেন্ট যখন তখন যেভাবে খুশি বা যেরকম ইচ্ছা হলো আমি শুরু করে দিলাম, বিষয়টা এরকম নয়। আমরা এজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কাজ করি, আমাদের একটা বিরাট দায়িত্ব থাকে একটা মানুষকে এই ইনভেস্টমেন্টের জার্নিতে তাদের সাহায্য করা এবং তাদের লক্ষ্যে পৌঁছে দেওয়া, এবং তাদের ইনভেস্টমেন্টটাকে প্রোটেক্ট করার জন্য কী কী করা উচিত আমরা টোটালটাই গাইড করে দিই। যাই হোক, এই আজকে আপনাদের সঙ্গে ছোট্ট আলোচনা ছিল ELSS ফান্ড নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন আমি এজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কাজ করি, এছাড়াও ইন্স্যুরেন্স সেক্টর এবং মেডিক্লেম নিয়ে আমি কাজ করে থাকি। যদি কোনো ব্যক্তির আমার সঙ্গে এই বিষয়ে আলোচনা করার প্রয়োজন মনে করেন, কমেন্টের মাধ্যমে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, কিংবা আমাকে ফোন করেও সরাসরি কথা বলে নিতে পারেন, আলোচনা করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।